প্রিয়তা ম্লান হেসে বলল, যে চলে যেতে চায় তাকে কি আটকানো যায়? উচ্ছ্বাস পেছন ঘুরে তাকায়, ঠোঁট কামড়ে হাসে। প্রিয়তার পুরো সত্তা কেঁপে ওঠে। সেই হাসি, যে হাসির জন্য সে পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে পারে। কেন আটকাতে পারছে না সে মানুষটাকে? আটকানোর ক্ষমতা আমি সবাইকে দেইনি, কিন্তু যাকে দিয়েছি সে চাইলেই আমাকে আটকাতে পারে, কারণ তার জন্য আবার আমাকে ফিরে আসতে হবে। হতভম্ব দুই বোনকে পেছনে রেখে উচ্ছ্বাস চলে যায়। তার অবয়বটা ঝাপসা হয়ে ওঠে প্রিয়তার চোখের পানিতে। বাবার দুই পাশে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে দুই বোন। পায়ের কাছে নির্লিপ্তভাবে বসে আছে মার্জিয়া বেগম। কবির শাহকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। ক্ষত শোকাতে অনেকটা সময় লাগবে। এখন তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। যন্ত্রণাটা তীব্র হচ্ছিল সময়ের সাথে। মা, বেগমের ডাকে মার্জিয়া বেগম চোখ তুলে তাকায়। খালাকে তো খবর পাঠালে, একবারও এলো না, আমাদের খোঁজটুকুও নিল না। কেমন আপন মানুষ আমাদের, অথচ এই মানুষটার জন্য তুমি তো কম অশান্তি করনি বাবার সাথে। ছোট থেকে দেখে আসছে, খালা যেদিন বাড়িতে আসতো তুমি বাবার সাথে সেদিনই কিছু একটা নিয়েই ঝগড়া করছ। এখন বুঝলে তো মা, রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না। মার্জিয়া বেগম উত্তর দেয় না, মুখে আঁচল চাপা দিয়ে ফুপিয়ে ওঠে। প্রিয়তা বেগমের হাত ধরে টেনে বলল, হচ্ছেটা কি বেগম? এখন কি এসব বলার সময়? মায়ের মনের অবস্থাটা বুঝবি না? কি বুঝবো আপা, ওই ভদ্র মহিলা আমাদের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। আমাদের মায়ের সরলতার সুযোগ নিয়ে কম তো অশান্তি করেননি আমাদের সংসারে, অথচ আজ দেখো আমাদের এমন ভয়ঙ্কর বিপদের সময় সে অনুপস্থিত। ওই মহিলার জন্য তো মা উচ্ছ্বাস ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে। দিনের পর দিন তার উস্কানিতে চলে গেল মানুষটা আমাদের বাড়ি ছেড়ে, অথচ আজ উনি না থাকলে আমাদের কি অবস্থা হতো একবার ভেবেছিস? থানা পুলিশ কিছুই বুঝতাম না আমরা। মানুষটা আজীবন আমাদের কাছে সুপারম্যান হয়ে থাকবে আজকের দিনটার জন্য। প্রিয়তা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কেবিন থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায় প্রিয়তা। আকাশে যেন হাজারটা তারা উঠেছে আজ। প্রিয়তা খোপা থেকে চুলগুলো আলগা করে দেয়। মাথা চেপেছিল যেন খোপাটা। একটু শান্তি লাগছে চুল খুলে দেওয়ায়। আপনার নাম প্রিয়তা? কারো ডাকে চমকে উঠে তাকায় প্রিয়তা। বিরক্ত মুখে একজন নার্স দাঁড়িয়ে আছে তার সামনে। জি, আমি প্রিয়তা। কোথায় ছিলেন বলুন তো এতক্ষণ? এটা নিয়ে কতক্ষণ অপেক্ষা করছি। নার্সটা একটা ব্যাগ তুলে ধরে। ঠিক বুঝলাম না, এটা কি? নার্সটা দ্বিগুণ বিরক্ত হয়ে বলল, আপনাদের সাথে যে কম বয়সী ছেলেটা এসেছিল সে এটা আপনাকে দিতে বলেছে। ব্যাগটা প্রিয়তার হাতে দিতেই বিদায় হয় সে। হতবাক হয়ে ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়তা। উচ্ছ্বাস ভাই কি দিয়েছে তার জন্য? তড়িঘড়ি করে ব্যাগটা খুলতে ভীষণ অবাক হয়ে যায় প্রিয়তা। ব্যাগ ভর্তি খাবার। এত সব কাণ্ডের মধ্যে ওর খেয়ালই নেই সারাদিনে তেমন খাওয়া হয়নি ওদের কারোরই। বাবার এই খবর শুনে ক্ষুধার বোধটাও ছিল না কারো, কিন্তু এখন মনে হচ্ছে খাবারটা ভীষণ দরকার ছিল। শরীরের এক বিন্দু শক্তি নেই কারোরই। খাবারের সাথে ছোট্ট একটা সাদা কাগজ দেখে হাতে তুলে নেয় প্রিয়তা ওটা। নন্দিনী, এ যাবৎকাল আমি কাউকে আমার সাথে উদ্যত আচরণ করার সাহস দেইনি। কেউ আমার উপর রাগ দেখাক আমি পছন্দ করিনি। এই অধিকার ছিল শুধুমাত্র আমার মায়ের। মায়ের পরে এই রকচটা ছেলেটা কাউকেই সেই অধিকার দেয়নি। তবে আজ তুমি যখন আমার সাথে রাগ দেখিয়েছ, বিশ্বাস করো আমি তোমাকে আটকাতে পারিনি। খুব ইচ্ছা করছিল কেউ আমার উপর রাগ দেখাক, অভিমান করুক। আমার অবচেতন মনটা যেন ভেবেই নিয়েছে তোমার অধিকার আছে আমার উপর রাগ দেখানোর। জানি না কেন কিছু বলতে পারলাম না আমি। তবে সেদিন আমি ওদের মেরেছিলাম তোমার কথা ভেবে নয়। আমি শুনেছিলাম কলেজে থাকতে আমার মাকে কিছু বকাটে উত্ত্যক্ত করায় তোমার বাবা তাদের উচিত শিক্ষা দিয়েছিল। মা আমাকে ছোট থেকে শিখিয়েছে মেয়েদের কেউ লাঞ্ছিত করলে সাথে সাথে প্রতিবাদ করতে। আমি নিজেকে আটকাতে পারিনি। তবে তুমি নিশ্চিত থাকো, আজকের পর ওদের সাহস হবে না তোমাদের পরিবারের ক্ষতি করা, দূরে থাক তোমাদের দিকে চোখ তুলে তাকানোর। তুমি বরং অভিমানটুকু জমা করে রেখে দাও। আমার তৃষ্ণার্ত বুকটা কারো একরাশ অভিমান ভাঙানোর জন্য ব্যাকুল হয়ে আছে। খাবারের উপর রাগ করো না। আমি জানি তুমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারো না। এখন তোমার সুস্থ থাকা যে খুব দরকার। তোমার বাবা মায়ের পাশে তোমাকে থাকতে হবে। তাই ছোট্ট অনুরোধ, খেয়ে নিও। ইতি, সম্বোধনের জায়গাটা ফাঁকা থাক। তুমি ইচ্ছা মতো কিছু একটা লিখে দিও এখানে। চিঠিটা 6 বার পড়ল প্রিয়তা। পড়তে পড়তে মুখস্থ হয়ে গেল। তবুও যেন প্রতিবার পড়ার সময় নতুন লাগছে তার। নিজের ব্যবহারের জন্য নিজের ওপরই চরম ঘৃণা হচ্ছে তার। বাবার এই অবস্থায় মাথা ঠিক রাখতে পারেনি। যত রাগ সব ওই মানুষটার ওপর দেখিয়েছে। নিজের ওপর রাগে নিজের চুলগুলো চেপে ধরে সে। চিঠিটা বুকের ওপর রাখতেই
কাঁধে কারো স্পর্শ চমকে উঠে তাকায় প্রিয়তা। মার্জিয়া বেগম শান্ত মুখে দাঁড়িয়ে আছে প্রিয়তার দিকে তাকিয়ে। মা তুমি এখানে? প্রিয়তা চিঠিটা হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে ফেলে। এখানে একা দাঁড়িয়ে আছিস যে? ও কিছু নয় মা, তুমি খুব ক্লান্ত মা, খাবারটুকু খেয়ে নাও। মার্জিয়া বেগম খাবারের ব্যাগটার দিকে তাকিয়ে বলল। এত খাবার কে এনেছে? প্রিয়তা মাথা নিচু করে ফিসফিস করে বলল। উচ্ছ্বাস ভাই দিয়েছে মা। মার্জিয়া বেগম কথা বলে না, কিছু দূর এগিয়ে যায়। বেশ কিছু সময় নিস্তব্ধতায় কাটে সময়। ছেলেটা কি আমাকে ক্ষমা করতে পারেনি? এমন কেন বলছো মা? কেন চলে গেল এভাবে? ওর ঋণটুকু কিভাবে শোধ করবো আমি? প্রিয়তা উত্তর দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তুই কি জানিস ও কোথায় আছে? প্রিয়তা ঝট করে চোখ তুলে বলল। আমি কিভাবে জানবো মা? মার্জিয়া বেগম স্মিত হেসে বলল। আমি আসলে নীলিমাকে হিংসা করতাম, এটাই সত্যি। উচ্ছ্বাসের মধ্যে আমি সব সময় ওর মায়ের প্রতিচ্ছবি দেখতে পারতাম। আমি একটা মা হয়ে কিভাবে ওকে ওর জীবনের একটা কঠিন সময়ে ওর সাথে এত দুর্ব্যবহার করতে পারলাম। আমি কোনোদিনও ক্ষমা পাবো না এই অন্যায়ের। প্রিয়তা মায়ের কাঁধে হাত রাখে। মা সব ভুলে যাও, যা হওয়ার হয়ে গেছে। এসব এসব ভেবে নিজের মনকে পেরেশানিতে ফেলো না। মার্জিয়া বেগম প্রিয়তার হাতটা চেপে ধরে। প্রিয়তা, ও আবার আসবে তো? ওকে আমি এবার অনেক ভালোবাসবো, একদম ওর মা যেভাবে ওকে ভালোবাসতো ঠিক তেমন। প্রিয়তা মায়ের বুকে মাথা রাখে। চোখ বন্ধ করতে উচ্ছ্বাসের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। আসবে মা, ওনাকে আসতেই হবে। প্রিয়তা ফিসফিস করে বলল। লোহার চেয়ারের ওপর শান্তভাবে বসে আছে উচ্ছ্বাস। তার সামনে 3টে যুবককে বেঁধে রাখা হয়েছে, তারা কাঁপছে ভয়ে। ভাই, আমাদের অপরাধ কি? উচ্ছ্বাস শব্দ করে হাসে। অপরাধ? তোরা জানিস না কি তোদের অপরাধ? ছেলেগুলো একে অন্যের দিকে তাকায়। কবির শাহকে ছুরি আঘাত করেছিস কে? ছেলেগুলোর সাথে সাথে বাধা অবস্থায় উচ্ছ্বাসের পায়ের কাছে এসে পড়ে। উচ্ছ্বাস পা ছাড়িয়ে নেয়। ভুল হয়ে গিয়েছি বড় ভাই, আর কোনোদিন হবে না। এখন থেকে উনারে দেখলে সালাম দিব আমরা। উচ্ছ্বাস ভ্রু নাচিয়ে বলল। তাই নাকি? কিভাবে বিশ্বাস করব আমি এই কথা? বিশ্বাস করুন বড় ভাই, আমাদের আর এই ভুল হবে না। উচ্ছ্বাস ধীর পায়ে হেঁটে যায় একজনের কাছে, হাঁটু গেড়ে তাদের সামনে বসে। হঠাৎ একজনের চুলগুলো চেপে ধরে তার চোখে চোখ রাখে। ব্যথায় কুকিয়ে ওঠে ছেলেটা। গতবার তোদের সাবধান করে দিয়েছিলাম প্রিয়তার দিকে চোখ তুলে তাকাবি না। আজ তোরা ওর বাবার গায়ে হাত তুলেছিস, তাকে ক্ষতবিক্ষত করেছিস। তোদের শত্রুতা আমার সাথে, উনাকে কেন ছুরির আঘাত করলি? মাফ করে দিন এবারের মতো। চুলগুলো ছেড়ে দিয়ে দূরে ফেলে দেয় ছেলেটাকে উচ্ছ্বাস। তোদের মেরে হাত নষ্ট করব না আমি। তোদের সাহায্য করার জন্য আমার ছোট্ট ভাইগুলোই যথেষ্ট। এই রাসেল। রাসেল ছুটে আসে উচ্ছ্বাসের কাছে। জি ভাই। বলে দেওয়া লাগবে কি করতে হবে? রাসেল দাঁত বের করে হেসে বলল। না ভাই। উচ্ছ্বাস মুচকি এসে চলে যায়। রাসেল হাসতে হাসতে তাকায় ছেলেগুলোর দিকে। সকাল হতে না হতেই মার্জিয়া বেগম এসে হাজির হাসপাতালে। এসে চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে। মার্জিয়া বেগম একটা বারও তাকায়নি বোনের দিকে। প্রিয়তা আর বেগম দুজন বাবার পাশে বসে আছে। কবির শাহ আস্তে আস্তে বলল। উনি কাঁদছেন কেন ওইভাবে? বেগম মুখ বাঁকিয়ে বলল। নাটক করছে বাবা। কবির শাহের কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও চোখ কটমট করে বেগমের দিকে তাকিয়ে বলল। এগুলো কেমন ধরনের কথা? এইসব শিক্ষা দিয়েছি তোমাদের আমি? বেগম মুখ ভেঙচি দেয়। প্রিয়তা, জি বাবা। ওনাকে কাঁদতে নিষেধ করে এইভাবে। হাসপাতালে আরো রোগী আছে, ওনার চিৎকারে তারা অস্বস্তি বোধ করবে। কবির, তোমার এই কি অবস্থা? আমি সারা রাত ঘুমাতে পারিনি কাল। এই কি হয়ে গেল? কবির শাহ হালকা হেসে বলল। বেঁচে আছি আফা, হয়তো আপনি আশা করেননি এটা। মর্জিনা বেগম কান্না থামিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। কি বললে তুমি? তেমন কিছু না আপা, কান্নাকাটি করে আর কি হবে, শান্ত হন, আমি ভালো আছি। প্রিয়তা এতক্ষণ চুপ করে বসেছিল। খালার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলল। খালা, আপনি সারা রাত ঘুমাতে পারেননি, তাহলে গতকাল কেন খোঁজ নিলেন না আমাদের? আমরা কিভাবে আছি, কোন অবস্থায় আছি একটাবার জানার প্রয়োজন মনে করেনি। মর্জিনা বেগম অপ্রস্তুতভাবে হাসার চেষ্টা করে। মার্জিয়া বেগম হঠাৎ বোনের সামনে এসে দাঁড়ায়। কেন এসেছো আপা? কি বললি মার্জিয়া? বলছি কেন এসেছো? মানুষটা মারা গেছে কিনা এটা দেখতে এসেছো? উঠে দাঁড়ায় মর্জিনা বেগম। এসব কি বলছিস তুই মার্জিয়া? মাথা ঠিক আছে তোর? আচমকা চিৎকার করে ওঠে মার্জিয়া বেগম। তুমি আমার বোন নও আপা, হতেই পারো না। আমি সারাটা জীবন বোকার স্বর্গে বাস করে গেলাম,
তোমার শেখানো বুলি আউড়িয়ে মানুষটার সাথে ঝগড়া করে গেলাম, সংসারে অশান্তি করে গেলাম, অথচ আজ আমার এই দুঃসময়ে তোমাকে পাশে পেলাম না। এই তোমার ভালোবাসা আপা? তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে, এক্ষুনি। কথা শেষ করতে পারে না মার্জিয়া, তার আগেই মাথাটা ঘুরে ওঠে তার। বসুপতি কবিসহ এক হাত দিয়ে ধরে বসে তাকে। পেখো মর্জিনা বেগমের দিকে তাকিয়ে বলল, খালা, আপনি চলে যান, আর দাঁড়াবেন না এখানে। মা অসুস্থ হয়ে পড়ুক, তা নিশ্চয়ই আপনি চান না। রাগে অপমানে মুখটা লাল হয়ে ওঠে মর্জিনা বেগমের। কিছু বলতে গিয়েও থেমে যায় সে। হনহন করে হেঁটে কেবিন থেকে বের হয়ে যায় মর্জিনা বেগম। কবিসহ ঈশাত হেসে দুই মেয়ের দিকে তাকায়। হ্যাঁ রে আমার কন্যারা, তোর মায়ের এমন রণমূর্তি আগে কখনো দেখেছিস তোরা? প্রিয়তার বেগম দুজনই হেসে মাথা নাড়ে। কবিসহ মার্জিয়া বেগমের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, শোন তোরা, প্রিয় মানুষের দুঃসময়ে মানুষের মধ্যে অদ্ভুত এক শক্তি ভর করে। খুব সাধারণ শান্ত মানুষটাও অশান্ত হয়ে ওঠে, তোরাও একসময় বুঝবি। প্রিয়তা আনমনা হয়ে যায়। উচ্ছ্বাসের মুখটা চোখের সামনে ঘুরপাক খেতে থাকে বারবার। তাকে একটা বার দেখার তৃষ্ণা পাগল করে দিচ্ছে তাকে। তখনই কবির সাহের মুষ্টির ভেতর পরম মমতায় হাতটা দিয়ে ভরসার আশ্রয় খুঁজছে মার্জিয়া বেগম। দুই চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে তার। কবির সাহকে বাড়িতে আনা হয়েছে 8 দিন হাসপাতালে থাকার পর। এই 8 দিনে পৃথিবীটাকে নতুন করে চিনেছে মার্জিয়া বেগম, প্রিয়তা আর পেখম। মার্জিয়া বেগম কোনোদিন ভাবতে পারেনি স্বামীর অবর্তমানে দুনিয়াটা এত কঠিন হবে। এই কদিন সে দিনরাত এক করে স্বামীর সেবা করেছে। বেডের পাশে মেঝেতে বিছনা করে ঘুমিয়েছে। প্রিয়তা জোর করে কিছু খাওয়ালে খেয়েছে, না হলে না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কবিসহ দেখেছে মার্জিয়া জায়নামাজে বসে কাঁদছে। সে এক নাগারে স্বামীর সুস্থতা চেয়েছে, আর এই পর্যন্ত বাইরের মানুষের কুমন্ত্রণায় মানুষটার ওপর যে মানসিক অত্যাচার করেছে তার জন্য ক্ষমা চেয়েছে। সে এই কয়দিনেই বুঝতে পেরেছে একটা বয়সে সে মেয়েদের কাছে স্বামী সন্তানের চেয়ে আপনার কেউ হতে পারে না, কেউই না। মার্জিয়া। কবির সাহেব ডাকে মার্জিয়া ছুটে আসে তার কাছে। এখন তার সর্বক্ষণ কাটে স্বামীর কোথায় অসুবিধা হচ্ছে সেসব চিন্তা করে। এতদিন পর বাড়িতে এসে দেখে অনেক কাজ জমা হয়ে আছে, সেই সাথে কবির সাহেবের জন্য আলাদা রান্নাবান্না। মার্জিয়া বেগম চোখে অন্ধকার দেখে। প্রিয়তার বেগম অবশ্য আজ কলেজে বা স্কুলে যায়নি। আজ সারাদিন তারা মাকে সাহায্য করবে ঠিক করেছে। কি হয়েছে তোমার, কিছু লাগবে? কবির সাহেব মুচকি এসে ঘাড় নাড়ে। তাহলে ডাকলে যে, শরীর খারাপ লাগছে আবার? ডাক্তারকে ফোন করবো একটা? কিচ্ছু হয়নি মার্জিয়া, তুমি আমার কাছে এসে একটু বসবে? মার্জিয়া বেগম ঈষৎ কেঁপে ওঠে। ধীর পায়ে হেঁটে কবির সাহেবের মাথার কাছে বসে। তোমার হাতটা একটু ধরি মার্জিয়া। মার্জিয়া অবাক হয়ে কবির সাহেবের দিকে তাকায়, কিছু বলে না। কবির সাহেব পরম যত্নে স্ত্রীর হাতটা নিজের হাতে তুলে নেয়, হাত বুলিয়ে দেয় হাতে। আমি কোনোদিন চাইনি এই নরম হাতটা জীবনের চাতাকলে পিষিয়ে শক্ত হয়ে যাক। আমার টাকা কম থাকতে পারে, হয়তো অনেকগুলো কাজের লোক রেখে দিতে পারিনি তোমার সাহায্যের জন্য, কিন্তু আমি চেষ্টা করেছি স্কুল থেকে ফিরেই তোমার হাতে হাতে কিছুটা কাজ আগায় দেওয়ার জন্য, যাতে তোমার কষ্ট না হয়। জানি না কতটুকু পেরেছি, তবুও আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি করিনি। কিন্তু আমি জানি তুমি আমার সাথে সুখী হতে পারোনি। তোমাকে দামি শাড়ি বা গহনায় মুড়ে দিতে পারিনি, দামি গাড়ি উপহার দিতে পারিনি বিবাহ বার্ষিকীতে। আমি স্বামী হিসেবে ব্যর্থ মার্জিয়া। তোমার সব অভিযোগ মাথা পেতে নিয়ে আমি দুনিয়া ছাড়তে চাই। আমার এতটুকু আফসোস নেই? কবির সাহেবের কথায় চিৎকার করে ওঠে মার্জিয়া। তার খুব অসহায় লাগতে থাকে। এসব কি বলছো তুমি? কোথায় খারাপ লাগছে তোমার? আমায় বলো। প্রিয়তা আর প্রেখমকে ডাকি। শরীরে তো কোথাও খারাপ লাগছে না মার্জিয়া, খারাপ লাগছে মনে। পারবে ডাক্তার এই রোগ সারাতে? মন খারাপ লাগার কারণ কি? এই কয়দিনে আমি অন্য এক মার্জিয়াকে আবিষ্কার করেছি। এই মার্জিয়ার চোখে আমার জন্য একরাশ ভালোবাসা দেখেছে আমার জন্য নির্ঘুম রাত কাটিয়ে চোখের নিচে হওয়া কালো দাগ। তুমি রাত জেগে জায়নামাজে বসে আমার জন্য কেঁদেছ। তুমি জানতে পারোনি আমিও তোমার কান্না দেখে কেঁদেছি। এত সবের মধ্যে আমার মনে হয়েছে, আমি কি এই নিখাত ভালোবাসার যোগ্য? আমার মতো অযোগ্য একটা লোক যে তার স্ত্রীকে কখনো ভালো রাখতেই পারেনি, তার জন্য তার স্ত্রী এত কিছু করবে? আমি নিজের কাছে ছোট হয়েছি মার্জিয়া। মার্জিয়া বেগম আচমকা স্বামীর বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে।
কবির সাহা আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি এসব কেন করছো? আমার কোনো ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো? পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও কিংবা শাস্তি দাও, কিন্তু এভাবে কথা বলো না দয়া করে। আমি সহ্য করতে পারছি না। মার্জিয়া, বিশ্বাস করো, নীলিমা আমার জীবনে নিহাত একটা আবেগের নাম ছিল, আর কিছু না। কিন্তু ভালোবাসার নারী বলতে যা বোঝায় তুমি তাই। যেদিন তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসি সেদিন থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকেই ভালোবেসেছি। তুমি আমার কাছে সেই ছোট্ট কিশোরী মেয়েটাই আছো, যেমনটা 20 বছর আগে ছিলে। মার্জিয়া বেগম উত্তর দেয় না, এখনও ফোপাতে থাকে। উচ্ছ্বাসকে এই বাড়িতে আনার পেছনে কখনোই ওর মায়ের প্রতি আমার পুরনো আবেগটা কারণ ছিল না। আর তুমি আমাকে ভুল বুঝছো। মার্জিয়া বেগম মাথা উঁচু করে বলল। উচ্ছ্বাস আর ফিরে আসবে না আমাদের কাছে। কবির সাহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি জানি না মার্জিয়া, যে ভয়ে ওকে এই বাড়িতে এনেছিলাম সম্ভবত তাই সত্য হবে। কি ভয়? তোমাদের জানিয়েছিলাম ওর বাবা এক দুর্ঘটনায় মারা গেছে। কারণ আমি জানতাম আসল ঘটনা বললে তুমি কোনোভাবেই ওকে বাড়িতে থাকতে দিতে না। কি সেই ঘটনা? কবির সাহা কিছুক্ষণ চুপ করে থাকে। মার্জিয়া অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে থাকে। ওর বাবা মা কোনো দুর্ঘটনায় মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছে। মার্জিয়া বেগম আঁতকে ওঠে। এসব কি বলছো? ওর 3 চাচা মিলে ওর বাবার অগাধ সম্পত্তির জন্য ওর বাবা মাকে দুজনকেই খুন করেছে। উচ্ছ্বাসকেও মারতো, কিন্তু ততক্ষণে প্রতিবেশীরা কিছু আন্দাজ করতে পেরে এগিয়ে আসায় ওরা পালিয়ে যায়। উচ্ছ্বাস নিজে চোখে ওর বাবা মাকে খুন হতে দেখেছে। কবির সাহা থামার পর রান্নাঘরে পিনপত নীরবতা বিরাজ করে। মার্জিয়া বেগম স্তম্ভিত হয়ে বসে আছে। এমন কিছু শুনতে হতে পারে কখনো সে ভাবতেও পারেনি। একটা বাবা মাহারা ছেলের, যে কিনা নিজের চোখে বাবা মাকে খুন হতে দেখেছে, তার সাথে সে কি নোংরা ব্যবহারটাই করেছে দিনের পর দিন। আর সেই ছেলেই কিনা তাদের বিপদে সবার আগে ছুটে এসেছে, যেখানে নিজের লোকেরাই আসেনি। লজ্জায় কষ্টে মার্জিয়ার ভেতরটা ভেঙে চুরে যায়। একটা মা হয়ে কিভাবে পারলো সেই কাজটা করতে? কি ভাবছো মার্জিয়া? মার্জিয়া বেগম কথা বলতে পারে না। ছেলেটার জন্য একরাশ মায়া অনুভব করে সে। যদি আরেকটু ভালো ব্যবহার করত, যদি পছন্দের খাবারগুলো নিজে পাশে বসিয়ে খাওয়াতে পারত, আর একটু ভালো ব্যবহার করলে কি খুব ক্ষতি হয়ে যেত? এটা কি করলো সে? কিভাবে এই ভুলের মাসুল দেবে সে? কষ্ট পেও না মার্জিয়া, তোমার দিক থেকে তুমি ঠিক। আমি তোমাকে কোনোভাবে দোষ দেই না। কিন্তু আমি যে পাপ করেছি প্রিয়তার বাবা, অনেক বড় পাপ। আচ্ছা, ও কি আর ফিরে আসবে কখনো আমাদের কাছে? আমি দরকার হয় ওর কাছে ক্ষমা চাইবো অনেক করে। ও ক্ষমা করবে না আমাকে? কবির সাহা শূন্যের দিকে তাকিয়ে বলল। আমি জানি না ও কি করবে, আদৌ আর ফিরে আসবে কিনা। এমন বলছো কেন? ওর চোখে আমি প্রতিশোধের আগুন দেখেছি মার্জিয়া। ও রক্ত গরম হয়ে আছে। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সেই রক্ত ঠান্ডা হবে না। মার্জিয়া ভয়ার্ত গলায় বলল। ও কি করতে চাচ্ছে? কবির সাহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। খুনের বদলে খুন। ভয়াবহভাবে চমকে মার্জিয়া তাকায় কবির সাহের দিকে। কবির সাহ নির্লিপ্ত। ও কি সত্যি এমন কাজ করবে? কখনো না, কোনো দিনও না। আমার এখানে থাকলে হয়তো আমি করতে দিতাম না এমনটা। যেভাবে হোক ওকে আটকাতাম, কিন্তু এখন তো আমি জানি না ও কোথায় আছে, কিভাবে আছে। এটা যদি হয় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মার্জিয়া। ওর বাবা মা আমার জন্য অনেক করেছে, অনেক, কিন্তু আমি পারলাম না ওদের কলিজার টুকরো একমাত্র সন্তানকে আগলে রাখতে। আমি ব্যর্থ মার্জিয়া। কবির সাহ চোখ থেকে আসা 2 ফোঁটা পানি তৎক্ষণাৎ মুছে ফেলে। মার্জিয়া বেগম কাঁপা কাঁপা গলায় বলল। আমার বিশ্বাস ও এমন কিছু করবে না। এতটা নিশ্চিন্ত কিভাবে বলতে পারছো? কারণ ওর চোখে আমি ভালোবাসা দেখেছি। যে পুরুষ মন থেকে কাউকে অসম্ভব ভালোবাসে সে বাঁচতে চায়, কারণ ভালোবাসা নিয়ে বাঁচার মতন সুখ পৃথিবীতে আর 2টা হয় না। কবির সাহ হতভম্ব হয়ে মার্জিয়া বেগমের দিকে তাকিয়ে থাকে। আমি মা হয়ে বুঝতে পেরেছি ও প্রিয়তাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসার টানও চেতে পারবে না। ও কোনো অন্যায় কাজে জড়াবে না, কারণ ওকে ফিরতে হবে প্রিয়তার কাছে। ওকে ফিরতেই হবে। তুমি সত্যি বলছো মার্জিয়া? ও ফিরে আসলে তুমি ওকে মেনে নিবে? মার্জিয়া স্মিত হাসে। প্রকৃতি যা চায় তার বাহিরে যাওয়ার সাধ্যি আমার কোথায় মাস্টার মশাই? আমি যে অতি ক্ষুদ্র একজন মানুষ ব্যতীত আর কিছুই নয় প্রকৃতির কাছে। কবির সাহ স্ত্রীকে জড়িয়ে ধরে। তার নিজেরও এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে মার্জিয়ার কথাই সত্যি হবে। যদি তাই হয় তার চেয়ে বেশি আনন্দের আর কিছু হবে না তার কাছে।
দরজায় অনেকক্ষণ ধরে করাঘাতের আওয়াজ শুনে প্রিয়তা দরজা খুলে দেয়। আর তারপরই বেশ অবাক হয়ে যায় সে। দরজার বাইরে তার বড় খালা দাঁড়িয়ে আছে। অবাক হওয়ার কারণ মর্জিনা বেগম এসেছে সেইটা নয়, তার চোখ মুখ অসম্ভব ফোলা, চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক কেঁদেছে সারা রাত জেগে। প্রসাধনী ছিটে ফোটাও নেই মুখে, তার বদলে যেন একরাশ কষ্ট আর যন্ত্রণায় ছেয়ে আছে মুখটা। বড় খালার এমন রূপের সাথে ও পরিচিত নয়। বুদ্ধি হওয়ার পর থেকে দেখেছে ভীষণ হাসি খুশি প্রফুল্ল একটা মুখ তার, সবসময় চওড়া প্রসাধনীতে আবৃত সেই মুখ। হঠাৎ তার কি এমন হলো? খালা, প্রিয়তাকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মর্জিনা বেগম, ভিতরে আসতে বলবি না রে প্রিয়তা? প্রিয়তা ইতস্তত করে বলল। কেন বলবো না, আসুন না খালা, বাবাকে আজকেই বাড়িতে আনা হয়েছে। মর্জিনা বেগম কাঁপা কাঁপা পায়ে ঘরের ভেতর ঢোকে। কে এসেছে রে প্রিয়তা? মার্জিয়া বেগম কবির সাহের পাশে বসেছিল। আচমকাই ঘরের বাইরে নিজের বড় বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে যায়। এই মানুষটাকে সে আর এক বিন্দুও সহ্য করতে পারছে না। মার্জিয়া বোনের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আপা তুমি এখানে? তুমি কেন এসেছো এখানে? আবার নতুন শাড়ি না গহনা কিনলে? বিশ্বাস করো আপা, তোমার শাড়ি গহনা দেখার একটু ইচ্ছা নেই আমার। কবির সাহ কিছুটা বিরক্ত হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলল। এসব কি হচ্ছে মার্জিয়া? মার্জিয়া চিৎকার করে কিছু বলতে যাবে, তার আগে তাকে হাত দিয়ে থামিয়ে দেয় কবির সাহ। আপা আপনি বসুন না। মর্জিনা বেগমের কান্না জড়িত চেহারা চোখ এড়ায় না দুইজনের কারোরই, কিন্তু নিচে থেকে কেউ কিছু বলে না। মর্জিনা বেগম বোনের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, আমার উপর তোদের অনেক রাগ, তাই না রে মার্জিয়া? মার্জিয়া বেগম রোকজকে তাকায়। হঠাৎ এভাবে কেন কথা বলছে সে? এমনভাবে তো কোনো সময় কথা বলে না তার বোন। আপা আমার না এখন সত্যি এত অতিরিক্ত সময় নেই বাহিরের কারো ওপর রাগ করার। এখন আমি অনেক ব্যস্ত। সারাটা জীবন তোমার কথা শুনে এই সংসারটা স্থাপন করতে পারিনি, এই মানুষটাকে ভুল বুঝেছি। এখন সেই ভুল শোধরানোর সময় এসেছে। আমি ঠিক করেছি যে কয়টা দিন বেঁচে থাকবো শুধু এই সংসারে মন দিব, আগলে রাখবো দুই হাতে। এখন আমার অনেক দায়িত্ব আপা, কারো উপর রাগ হওয়ার কোনো সময় নেই আমার, বিশ্বাস করো। কবির সাহ হৃষ্ট চিত্তে স্ত্রীর দিকে তাকিয়ে মুচকে আসে। এমন একটা দিনের অপেক্ষাতেই সে ছিল এত বছর, আজ নিজেকে সার্থক মনে হচ্ছে। হঠাৎ দুজনকে চরম অবাক করে দিয়ে মর্জিনা বেগম শব্দ করে কেঁদে দেয়। প্রথমে আস্তে আস্তে হলেও আচমকা তা হাউমাউ করে কান্নায় রূপ নেয়। হতভম্ব হয়ে যায় কবির সাহ আর মার্জিয়া। মার্জিয়া তুমি বসে আছো কেন এইভাবে? দেখো আবার কি হলো? আপা এইভাবে কাঁদছে কেন? মার্জিয়া বেগম অপ্রস্তুত হয়। তবে কি একটু বেশি কঠিন আচরণ করে ফেললো বোনের সাথে? এটাই কি স্বাভাবিক ছিল না? সে যা করেছে, কিন্তু এটুকু কারণে আপা এভাবে কাঁদবে? সে তো এভাবে কখনো কাঁদে না। মার্জিয়া আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি, পাপ করেছি। তোরা আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। কবির আমাকে ক্ষমা করে দাও। তোমার দুই মেয়েকে ডাকো, তাদের কাছেও ক্ষমা চাইবো আমি। ভ্যাবাচাকা খেয়ে মার্জিয়া বেগম ছুটে আসে বোনের কাছে, হাত রাখে তার পিঠে। দুর্বার শরীর নিয়ে কবির সাহ এগিয়ে আসার চেষ্টা করে। মর্জিনা বেগমের এমন রূপের সাথে কেউ পরিচিত না ওরা। নিশ্চয়ই খুব খারাপ কিছু হয়েছে। আপা তোমার কি হয়েছে একটু বলবে? এভাবে কাঁদছো কেন তুমি? মার্জিয়া, আমাকে কিছুদিন এখানে থাকতে দিবি? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোদের কাছে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। কবির তুমি থাকতে দিবে আমাকে কিছুদিন এখানে? কবির সাহ কিছু না বুঝে মার্জিয়ার দিকে তাকায়। ব্যাপারটা হজম করতে কষ্ট হচ্ছে দুজনেরই। কিন্তু তোমার ওই আলিশান ডুপ্লেক্স বাড়ি ছেড়ে আমার এই ছোট ভাঙা বাড়িতে তোমার থাকতে কষ্ট হবে না আপা? কবির সাহ শীতল চোখে মার্জিয়ার দিকে তাকাতেই সে চুপ করে যায়। হ্যাঁ, আজ তোদের বলার দিন। কিছু বলবো মার্জিয়া? 20 বছর ধরে আমি বলছি, তুই শুনেছিস। আজ তুই বলবি, আমি শুনবো। কিন্তু তারপরে আমি বেহায়ার মতো কিছুদিন এই বাড়িতে আশ্রয় নিব। কোনো সমস্যা নেই আপা, আপনার যতদিন ইচ্ছা এখানে থাকবেন। আর আশ্রয় বলছেন কেন? এটা আপনার বোনের বাড়ি, আপনি থাকতেই পারেন এখানে। মার্জিয়া, প্রিয়তাকে বলো উচ্ছ্বাস যে ঘরে থাকতো ভালো করে ঘরটা গুছিয়ে দিতে। আপার যা যা লাগে ব্যবস্থা করো। আলমারিতে টাকা রাখা আছে কিছু, ওনার কাছ থেকে শুনে কি কি ওনার প্রয়োজন এনে দাও। মর্জিনা বেগম মুখে আঁচল চাপা দিয়ে আবারও দুকরে কেঁদে ওঠে। আমাকে আর লজ্জা দিও না কবির। আমি তোমাকে কারণে অকারণে অনেক অপমান করেছি, অশান্তি সৃষ্টি করেছি তোমাদের সংসারে। কিন্তু বিশ্বাস করো, আমি এগুলো ইচ্ছে করে করিনি।
আমি তোমাদের হিংসা করতাম, না চাইতেও তোমাদের হিংসা করেছি আমি মনের অজান্তে। আমার অবচেতন মন তোমাদের সুখ দেখে বড্ড হিংসায় পরায়ণ হয়ে উঠত। কবির সাহেব ভ্রুকুচকে বলল, আমাদের কেন হিংসা করবেন আপা? আপনার তুলনায় আমাদের তো কিছু নেই। দামি শাড়ি, গহনা, বিলাসবহুল আবাস, দামি গাড়ি কিছুই আমি আপনার বোনকে দিতে পারিনি। এক বুক ভালোবাসা ছাড়া এই সংসারে আমার দেওয়ার মতো কিছুই ছিল না। তবু কেন আমাদের হিংসা করতেন আপনি? মর্জিনা বেগম ধরা গলায় বলল। ওই ভালোবাসার অভাবে তোমাদের হিংসা করতাম কবির। মার্জিয়া বেগম বেশ অবাক হয়ে স্বামীর দিকে তাকায়। মর্জিয়া বেগম উঠে দাঁড়ায় বসা থেকে, হাঁটতে হাঁটতে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরের এক ফালি উঠানে কবির সাহেব বেশ কিছু ফুল আর সবজির গাছ লাগিয়েছে। দুপুরের আগের রোদে এত সুন্দর লাগছে দেখতে। মর্জিনা বেগমের চোখ ছাপিয়ে ওঠে আবারও পানিতে। মার্জিয়া, আজ একটা সত্য কথা বলবো তোদের, যে সত্য তোরা কেউ জানিস না। কি সত্য আপা? আমি সুখে নেই মার্জিয়া। মিথ্যে সুখের অভিনয় করতে করতে আমি ক্লান্ত। আমি ভয়ঙ্কর এক কষ্ট জাতাকলে ফিসে মরছি আজীবন। যন্ত্রণার চাপ মুছতে ব্যবহার করছি প্রসাধনীর ফোলাপ। মানুষের সাথে কুৎসিত ব্যবহার করে নিজের মধ্যকার যন্ত্রণা কমানোর চেষ্টা করে আজীবন। কিন্তু আমি এখন ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আমি আর পারছি না এই মিথ্যা অভিনয় করতে। এমন অত্যাশ্চর্য কথা আগে কোনোদিন শোনেনি ওরা কেউ। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখেছে। এও সম্ভব? মার্জিয়া কিছু বলতে গেলে কবির ইশারায় তাকে থামিয়ে দেয়। মর্জিনা বেগম নিজে থেকে সব বলুক। তোর দুলাভাই আমাকে কখনোই বাসেনি মার্জিয়া। তার দরকার ছিল বাড়িতে একটা রূপবতী স্ত্রী, ব্যাস। এই বাদে আমার প্রতি স্ত্রী হিসেবে তার কোনো টান ছিল না। আপা, এসব কি বলছো তুমি? এটা সত্যি মার্জিয়া। তার অন্য কথা প্রেম ছিল। বেশিরভাগ দিনে সে ওই মেয়ের কাছে থাকতো। আর ঠিক সেসব দিনে আমি খুব সুন্দর করে সেজে গুজে দামি শাড়ি গহনা পরে দামি গাড়িতে করে বেরিয়ে পড়তাম। আমি যে কতটা সুখী আছি এটা মানুষকে জানাতে। মার্জিয়া বেগম হতভম্ব চোখে কবির সাহের দিকে তাকায়। কবির সাহেব মাথা নিচু করে বসে থাকে। সে সব কথা আগে থেকেই জানে। খবর এসেছে আগেই তার কানে, কিন্তু স্ত্রী কষ্ট পাবে তাই কখনো কিছু বলেনি। আমার মেয়েটাও আমার মতো কষ্টে আছে রে মার্জিয়া। ওর বাবা জোর করে নিজের বিজনেস পার্টনার ছেলের সাথে ওকে বিয়ে দিয়েছে। মা মেয়ের কপালে একই রকম। টাকা পয়সা সোনা গয়নার অভাব নেই, কিন্তু যেটার অভাব ছিল তা হলো ভালোবাসা, যা আমরা কেউ পাইনি। আপা, তুমি যে বলতে তুমি অনেক সুখী, টাকা ছাড়া সুখ কেনা যায় না। আমার চোখে আঙ্গুল দিয়ে তুমি দেখিয়েছ তুমি কতটা সুখী আর আমি কতটা যন্ত্রণায় আছি। আর বোকা আমি তোমার ওসব কথায় প্ররোচিত হয়ে উদাসীন থেকেছি। আমার সংসারে স্বামীর সাথে রুক্ষ ব্যবহার করেছি, একই সাথে দূরত্ব বাড়িয়েছি মেয়ে দুটোর সাথে। কেন করলে আপা এমন? মর্জিনা বেগম হতাশ মুখে দাঁড়িয়ে থাকে। কিছুই বলার নেই তার। কি বলবে? মার্জিয়ার একটা কথাও যে মিথ্যা নয়। কিন্তু আপা, দোষ তোমার না। কোনোভাবেই তোমাকে দোষ দিয়ে দায় নিশ্চিত হতে পারি না। আমি একজন প্রাপ্তবয়স্ক নারী। আমি কেন তোমার কথায় প্ররোচিত হব? আমি তো বাচ্চা ছিলাম না। কবির সাহেব স্ত্রীর হাতে হাত রাখতেই মার্জিয়া বেগম ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে। তোমাদের কারো এখানে দোষ নেই মার্জিয়া, না আপার না তোমার। তোমরা দুজনে যেটা করেছো তা মানব স্বভাব সুলভ আচরণ। সৃষ্টি শুরু থেকে এমনটা হয়ে আসছে। তোমরা অস্বীকার করবে কিভাবে? দুলাভাইয়ের ব্যাপারে সবকিছু আমি জানতাম, কিন্তু কোনোদিন কাউকে বলিনি। এমনকি সেতারার বিয়েতে আমি এই জন্য উপস্থিত ছিলাম না। আমি জানতাম ওর যার সাথে বিয়ে হচ্ছে সে ভালো নয়। বিয়েটা আটকানোর চেষ্টা করায় দুলাভাই আমার সাথে চরম দুর্ব্যবহার করেছিল। মার্জিয়া অসহায় গলায় বলল, আমাকে এগুলো আগে বলনি কেন তুমি? ইচ্ছা হয়নি, জোর করে তোমাকে আমার দিকে, এই সংসারের দিকে আকৃষ্ট করতে চাইনি। আমি চেয়েছি তুমি জানো নিজের চিন্তাধারা থেকেই এই সংসারে আবদ্ধ হও। দেখো আজ আমি সফল। তুমি নিজে থেকে ধরা দিয়েছো আমার কাছে। তুমি আজ অনেক খুশি। মার্জিয়া বেগম একবার স্বামীর দিকে আরেকবার বোনের দিকে তাকায়। এই প্রথম নিজেকে অসম্ভব ভাগ্যবতী নারী মনে হচ্ছে নিজেকে। একই সাথে বড় বোনের কষ্টে জর্জরিত মুখটা দেখে মায়া অনুভবও করছে। সত্যি এই দুনিয়া বড়ই অদ্ভুত। পেখমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তা। পেখমের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো কাপড়ে কি যেন সেলাই করছে। পেখমের ওই অদ্ভুত আচরণ লক্ষ্য করছে প্রিয়তা বেশ কিছুদিন। সে কোনো এক অজানা কারণে প্রিয়তাকে এড়িয়ে চলছে।
কথাও বলছে না খুব বেশি। ও তো এমন ছিল না। অল্পতেই কথা বলে মাথা ধরকে দিত প্রিয়তার। পেখম, পেখম অস্পষ্ট স্বরে সাড়া দেয়। আমার দিকে তাকা পেখম। দেখছই তো একটা কাজ করছি আপা। আমার কথাটা আগে গুরুত্বপূর্ণ, রাখ তোর কাজ। রাখতে পারবো না, যা বলার বলো। প্রিয়তা হঠাৎ জোর করে পেখমের হাত থেকে কাপড়টা কেড়ে নেয়। পেখম বিরক্ত হয়ে বোনের দিকে তাকায়। কি হয়েছে রে আপা?